তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই বলছেন রিজভী। শেখ হাসিনার ১৫ বছরের সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই বলছেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই বলছেন রিজভী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারে সেজন্য বিগত সরকার সব ধরনের অত্যাচার করেছে। খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কিনা সেই প্রশ্ন ওঠে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অনেক রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে, ভোট চেয়ে প্রতারণা করছে। শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কিনা এটা সন্দেহ তৈরি হচ্ছে। তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে। অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা করছে, যা দোসরদের মতো আচরণ। মানুষ গায়ের জোর পছন্দ করে না। জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে। শেখ হাসিনার ১৫ বছরের সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থা খুব বেশি পার্থক্য নেই বলছেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আপনি যদি খুবই নিরপেক্ষভাবে দেখেন, আপনি দেখবেন শেখ হাসিনার ১৫ বছরের সঙ্গে গত ১ বছর ২ মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই। রুমিন ফারহানা বলেন, আমরা ১৪ বছরে বা ১৫ বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিওনে চাকরি করেছেন তিনিও ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএস এর দুর্নীতির কথা যখন আমরা শুনি, তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন শেখ হাসিনার আমলের কথা মনে পড়ে। কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো লিগাল স্টেপ নেননি। এই সরকারেরও কারো বিরুদ্ধে যত অভিযোগই আসুক না কেন, কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, উপদেষ্টা হিসেবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন, কিন্তু এখনও কোনো উপদেষ্টার তথ্য আমার চোখে অন্তত পড়ে নাই। একজন দুজন হয়তোবা দিয়েছেন, সেটা পুরো ক্যাবিনেটকে রিপ্রেজেন্ট করে না। উপদেষ্টাদের অনিয়মের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। আমি যদি একটা এক্সাম্পল ধরি, আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন, এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসেছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপির সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য আছে, সে কারণেই হয়তো এই ধরনের অভিযোগগুলো আসছে। কিন্তু সেই অভিযোগগুলো তো তদন্ত হওয়া দরকার ছিল, তাই না? অভিযোগগুলোকে খারিজ করতে হলেও তো একটা তদন্তের প্রয়োজন। সেরকম ন্যূনতম কোনো তদন্তও কিন্তু আমরা হতে দেখি নাই। তিনি আরও বলেন, অন্য উপদেষ্টারা তুলসী পাতা কিনা জানি না, তবে তাদের পিএস এপিএস এর ব্যাপারে ভয়াবহ রকম অভিযোগ অনেকের ক্ষেত্রে এসেছে। এবং আমি একটা কথা মনে করি যে যদি উপদেষ্টাদের কোনো রকম পজিটিভ নডিং অর্থাৎ সম্মতি না থাকে, তাহলে কেবলমাত্র পিএস এপিএস এর পক্ষে এত লুটপাট করা সম্ভব না। কাজটা তো মূলত উপদেষ্টারা করবেন, স্বাক্ষরটা তো উপদেষ্টারাই যাবে, এবং সেই সই নিতেও তো আসলে এত দুর্নীতি। অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যারা খুবই মৃদুভাবে সরকারের সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন, আর যারা আসলে সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা হয়ে তিনি নির্লিপ্ত। দেশে কি হচ্ছে না হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কিনা সেটা নিয়ে তার কিচ্ছু যায় আসে না, অথবা তিনি আসলে বিষয়টিকে খুব খেলার ছলে নিয়েছেন। তিনি বলেন, দেশ চালানোটা তো আসলে খেলাধুলা না, তাই না? এটা ওনার টাইম পাস করার বিষয় নয়, এটার সঙ্গে আমাদের 16 কোটি মানুষের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। উনি হয়তো দেশের বাইরে চলে যাবেন, ভালো উন্নত বিশ্বে উনি সম্মানের সঙ্গেই থাকবেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা বাংলাদেশে জন্মেছে এবং বাংলাদেশের জীবনটা পার করে এখানেই মারা যাব, তাদের জন্য তো আসলে ওনার কর্মকাণ্ডগুলো খুব স্বস্তিদায়ক নয়। প্রধান উপদেষ্টা দেশের চেয়ে বিদেশে থাকাকেই বেশি আরামদায়ক এবং স্বস্তিদায়ক মনে করেন, ঠিক যেমনটি তিনি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াটা দেশীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক মনে করেন। এটা বলতে দুঃখ লাগে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে। বিশেষজ্ঞ দলটি ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং প্রথম দিনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে বেলা 11:30টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি বলছে, তুরস্কের বিশেষজ্ঞ দলটি বিমানবন্দরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আগুন লাগার কারণ ও বিভিন্ন বিষয়ে তারা মতামত দেবেন। এর আগে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হননি। তিনি বলেন, তারা যদি ব্যর্থ হতেন তাহলে আগুন নেভালেন কি করে? তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো। বিমানবন্দরের ফায়ার সার্ভিসের টিম থাকা সত্ত্বেও 5 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে না পারার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্ঘটনাই, তবে বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো 4 মিনিটের মাথায় সেখানে এসেছে। তিনি ব্যাখ্যা করেন, অন্য টিমগুলো পর্যায়ক্রমে 20 মিনিটে চলে এলেও দেরিতে আসায় হয়তো আগুন ছড়িয়ে গেছে এবং গুদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই, বলছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। কারণ বিগত দিনে তারা দলটির সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে। তাদের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। এখনও তারা বড় বড় কথা বলছে, খুনিদের পক্ষে সাফাই গাইছে। তাই এই দুটি দলকেই নির্বাচনের বাইরে রাখতে হবে, কারণ তারা আবার ক্ষমতায় আসলে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রক্রিয়া সরকারকে টেবিলে শেষ করতে হবে। আক্তার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও সরকার কথা না শুনে সই অনুষ্ঠান করেছে। এতদিন পরও সরকার এ বিষয়টি এখনও খোলাসা করেনি। আমরা মনে করি সেদিন আমরা সই করলে সনদের অপমৃত্যু হতো। তাই অতি দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে, টেবিলের এর সমাধান করতে হবে। 90-এর মতো কাগজের সিদ্ধান্ত হলে আমরা আবার রাজপথে নামব। তিনি বলেন, অনেকে শুধু নির্বাচনী রাজনীতির বিষয়টিকে সামনে আনতে চেয়েছিলেন, অথচ আমরা সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে নিয়েছি। শুধু আমাদের দাবির প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন সংস্কার প্রক্রিয়াকে এ পর্যন্ত নিয়ে আসতে বাধ্য হয়েছে। এনসিপির সদস্য সচিব বলেন, কোনো একটি দলের সিদ্ধান্তের কারণে আরপিও সংশোধন করতে চাইলে মনে করব এর সঙ্গে প্রধান উপদেষ্টা লন্ডনে বৈঠকের যোগসূত্র রয়েছে। অতীতের মতো এবার আমরা ডিজিএফআই এর নির্বাচন চাই না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।